আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। একটু বরাবরের মতো একটু কমেন্ট করে জানান যে সব কিছু ঠিক আছে কিনা। অপূর্ব ভাই, সব কিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা একটু অপূর্ব ভাই জানান তো। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? সবার আগে চলে এসেছি অপূর্ব ভাই, থ্যাংক ইউ। তারপর হচ্ছে স্যার কেমন আছেন? শামীমা আক্তার, আলহামদুলিল্লাহ ভালো আছি, অল ক্লিয়ার। ফিরোজ ভাই, তারপর হচ্ছে ঠিক আছে স্যার সব কিছু। আচ্ছা, আমরা আজকে আলোচনা করব হচ্ছে আমাদের যেই অনুপাত সমানুপাতের যেই পরের অংশটা আজকে আলোচনা করব। দ্রুত একটু সবাই জয়েন করে ফেলুন, তাহলে আমরা আলোচনায় চলে যাব ইনশাল্লাহ। নূপুর, সব কিছু ক্লিয়ার আছে। তৌসিফ, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে রবিউল ইসলাম আল ফারাবি, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। শারমিন আক্তার সালাম দিয়েছেন। আহমেদ, লাইভ ক্লাস করলে আমার বিরক্ত লাগে, পরবর্তীতে আমি রেকর্ড স্পিড বেশি দিয়ে ক্লাসটা করি। লাইভ ক্লাস ভালো লাগানোর উপায় কি? আচ্ছা, এটা ম্যান টু ম্যান ভেরি করে। কেউ হচ্ছে মানে ঘি পছন্দ করে, কেউ দুধ পছন্দ করে, কেউ ঘি খায় না, কেউ দুধ পায় না। হ্যাঁ, তারপর হচ্ছে ট্যাংরা মাছ 1,000 টাকা কেজি, কেউ পছন্দ করে না, কেউ আবার এর জন্য মানে লাফিয়ে পড়ে। এটা চয়েসের ভেরিয়েশন, এটা আসলে ভালো খারাপের কিনা। যেমন অনেকে লাইভ ক্লাসের জন্য পাগল হয়ে যায় যে লাইভ ক্লাস লাগবেই। যেমন আমাদের এই কোর্সে লাইভ ক্লাসের কথা বলে ভর্তি হয়েছে মনে করেন যে 1600 স্টুডেন্ট, কিন্তু লাইভ ক্লাস করে কয়জন? 100 জন। কিন্তু লাইভ ক্লাসের জন্য সবাই কিন্তু মানে প্রথমে খুব একটা দেয়। বেশিরভাগ স্টুডেন্টই অনলাইনে আমাদের অভিজ্ঞতা বলে যে 90% স্টুডেন্টই লাইভ ক্লাস কোর্সে ভর্তি হলেও রেকর্ড ক্লাসই করে, ঠিক আছে? কারণ প্রথম দিকে আগ্রহ থাকে, পরে দেখা গেছে এতটা আগ্রহ থাকে না। তবে যাদের আগ্রহ থাকে তারা লাইভ ক্লাসটা করে। লাইভ ক্লাসটা করলে যে আমার যেটা মনে হয় একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন কাজ করে, যে আমি টিচারের সাথে সরাসরি অ্যাটাচমেন্টে আছি, এই জিনিসটা কাজ করে। স্যার আপনার মনটা খারাপ নাকি? না না আলামিন ভাই, খারাপ না, খারাপ না। তাহা ভারত থেকে আমাদের এক ভাই আমাদের কোর্সে জয়েন করেছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তাহা ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? শারমিন আক্তার, লাইভ ক্লাস করতে ভালো লাগে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির হোসেন, অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, ওকে, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে শারমিন আক্তার, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো। ফিরুজ আল মামুন, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, আমাদের সাথে 60+ স্টুডেন্ট জয়েন করেছে, আমরা আলোচনায় চলে যাই। যারা আসার এর মধ্যে আসতো, আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক করব। গুরুত্বপূর্ণ যে আমরা গতদিন 17 পর্যন্ত করেছিলাম, আজকে 18। হ্যাঁ, এখানে কঠিন এবং সহজ, মিডিয়াম, নানা ধরনের অঙ্ক রয়েছে। দেখেন, 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাঁশকে 3, 7 ও 10 অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত হবে? খেয়াল করেন। তাহলে আমরা ধরে নিলাম প্রথমে, দেখেন যে এটা কয় ভাগ করা হচ্ছে মোট। এই যে এখানে 3, এখানে হচ্ছে 7, এখানে 10, তাহলে হচ্ছে 3 এর সাথে 10, 10 10 20, মানে এই বাঁশটাকে 60 মিটার দীর্ঘ বাঁশটাকে 20টা অংশে ভাগ করা হচ্ছে। এর মধ্যে একটা অংশ 3 অংশ, আর একটা 7 অংশ, আর একটা 10 অংশ মনে করেন, ঠিক আছে? তাহলে 20টা অংশে ভাগ করা হচ্ছে। তাহলে এটাকে যদি 20টা অংশে ভাগ করে, তাহলে একটা অংশের দৈর্ঘ্য কত আমরা যদি বের করতে পারি। 20টা অংশে যদি ভাগ করে, তাহলে এক অংশের দৈর্ঘ্য কত হবে? এক অংশের দৈর্ঘ্য কত হবে? 3, না?
3। আচ্ছা, তাহলে এক অংশের দৈর্ঘ্য যদি 3 হয়, আচ্ছা তাহলে প্রথম অংশটা যেটা অনুপাতটা খেয়াল করেন, আমাদের অনুপাতটা হচ্ছে এইটা। তাহলে এই যে 3 যেটা, তাহলে এক অংশ বা 1 ভাগ সমান 3, তাহলে 3 ভাগ সমান কত? 9। এটা কত হয়? 3 7 21। এটা কত হয়? 3 10 30। ঠিক আছে, একক দেওয়া কি? মিটার। তাহলে সবগুলো মিটার। দেখেন উত্তর কিন্তু চলে আসলো, 27তম বিসিএস এসেছে। ঠিক আছে, বিসিএস এসেছে। দেখেন তাহলে 9 21 30 কোথায় আসছে? 9 21 30 ভাই, এগুলো কয় সেকেন্ড লাগে? এগুলো হচ্ছে জাস্ট আমার দৃষ্টিতে প্রশ্ন পড়ার পরে 10 সেকেন্ড, প্রশ্ন পড়ার পরে 10 সেকেন্ড লাগে এগুলো, ঠিক না? আমি কম্বলের নিচ থেকে আবু বকর বলছি, আবু বকর ভাই তো কম্বলের নিচ থেকেই দেখেন সবসময়। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? দীপু হোসেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর হচ্ছে হ্যাঁ ফিরোজ, হয়ে গেছে, উত্তর হয়ে গেছে। বুঝতে পেরেছেন? একেবারে ইজি, এগুলো দেখা মাত্র উত্তর করা যায়। ওকে, আচ্ছা তারপরে অঙ্কেতে যাই আমরা। এই যে এখানে সেম টাইপের কিছু অঙ্ক আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। ওকে, আমরা এর পরের অঙ্কে যাই। আচ্ছা, এইটাতে খেয়াল করেন, এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 5:3 এবং তার মাসিক সঞ্চয় 10,000 টাকা হলে তিনি কত টাকা আয় করেছেন। এগুলা লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এটা প্রিলি প্লাস লিখিত পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছেন? দেখি দ্রুত উত্তর করার চেষ্টা করেন প্রিয় শিক্ষার্থীরা, দ্রুত উত্তর করার চেষ্টা করেন। দেখেন, এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 5:3 এবং তার মাসিক সঞ্চয় 10,000 টাকা হলে তিনি কত টাকা আয় করলেন। আচ্ছা করবেন, ওকে খেয়াল করেন, তার মানে আয় এবং এটা এই যে অনুপাতটা, ঠিক আছে, কই গেল? যে 5:3, এখানে এইটা হচ্ছে আয় আর এটা হচ্ছে ব্যয়, তাই না? এটা ব্যয়। আচ্ছা, তার মানে সঞ্চয় অনুপাত হিসেবে সঞ্চয় করে কত? এই যে গ্যাপটা না, এই যে গ্যাপটা কত? 2। তার মানে সঞ্চয় হচ্ছে 2, তাই না? সঞ্চয় 2। আচ্ছা খেয়াল করেন, বলছে কি আয় কত? আচ্ছা যখন অনুপাত হিসেবে, যখন খেয়াল করেন আমরা এমসিকিউটা কিভাবে সমাধান করব, যে যখন অনুপাত হিসেবে সঞ্চয় যখন 2, তখন তার সঞ্চয় কত? 10,000। তার মানে এই 2 মানেই তো 10,000, 2 মানে 10,000। তাহলে বের করতে হবে কি আয় কত? আয় মানে তো এই 5। তাহলে 2 ভাগ সমান যদি 10,000 হয়, তাহলে 1 ভাগ সমান কত ভাই? 5,000। তাহলে 5 ভাগ সমান কত ভাই? 5 5 5 25,000। বুঝছেন কি না? এটা 5 5 25,000, এটা বুঝতে পেরেছেন? যে দেখেন এটা আয়, এটা ব্যয়। তাহলে মানে অনুপাত থেকেই যদি আমি, অনুপাতে রেখেই যদি আমি তার সঞ্চয়টা বের করি, তার মানে 5 টাকা যখন আয় করে তার ব্যয় হচ্ছে 3 টাকা, তখন সঞ্চয় কত? 2 টাকা। তাহলে এই 2 টাকা, এই 2 মানেই অনুপাত হিসেবে, এই 2 মানেই তো 10। তাহলে 1 মানে কত আর 5 মানে কত? ওকে, ক্লিয়ার কিনা? হ্যাঁ অপূর্ব ভাই, কমেন্ট পড়ছি, কি লিখছেন? কমেন্ট তো পড়ছি। স্যার দেরি করে না আপনি, স্যার আপনি আমার কমেন্ট অনেক দিন ধরে পড়েন না। জুতি, হ্যাঁ পড়ে ফেলছি। আপনাকে হাসাতে দারুণ লাগে, এই আর কি। ওকে ওকে, হাসবো ওকে। আচ্ছা খেয়াল করেন, এটা বুঝতে পেরেছেন? আচ্ছা তাহলে এখন এটা যদি আপনি লিখিত যদি করতে যান, তাহলে কিভাবে করবেন? লিখিত করতে গেলে তাহলে ধরি আয়, মনে করেন যে ধরি আয় ধরেন 5x, তাইলে হচ্ছে ব্যয় কত? ব্যয় কত? 3x। তাহলে সঞ্চয় কত? এইটা তো বিয়োগ করলে তো সঞ্চয় 2x। ওকে, তার মানে 2x সমানিত দেখা, এই যে 2x সমানিত হচ্ছে 10,000। তাহলে 1 সমান কত? 1 সমান কত? এত। তার মানে 1 সমান কত আসলো? 5,000। তাহলে এখন যদি আপনি এই যে আয়টা বের করতে চান, তাহলে আয় মানে 5x, তার মানে আপনি এখানে
এই এক্স এর মান বসাই দেন। দেখেন বেসিক বুঝলে ট্রিলি রিটেন সব একসাথেই পারা যায় এগুলো। এই যে একটু আগে যেটা করছি এই মেথডটাই আসলে এখানে কাজে লাগাইছি। দেখেন জাস্ট এক্স ধরে নিছি পাশে, তাই না? বেসিক বুঝলে সবই পারা যায়, বুঝতে পেরেছেন? বেসিক বুঝলে সবই সহজ। স্যার জৈতুন মাসে আমি এমন সবাই আসবেন, আচ্ছা ঠিক আছে, আসবো আসবো। আচ্ছা আয়েশা সিদ্দিকা, স্যার আসতে একটু দেরি হয়ে গেল, সমস্যা নাই, ক্লাস করতে থাকেন। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। এরপরের অঙ্কেতে যাই আমরা। এগুলো পারবেন। একটি পাত্রে দুধ ও পানির অনুপাত এত, যদি পানি অপেক্ষা দুধের, আচ্ছা এইটা একটু একটু দেখাই দিই এগুলো। একটি পাত্রে দুধ ও পানির অনুপাত 5:2, যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? আচ্ছা দেখেন তো এখানে এইটা কি, এটা কি, এটা হচ্ছে দুধ, এটা কি পানি, এটা পানি। বলছে যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয়, এখানে এখানে দেখেন তো যখন পানি 2 লিটার দুধ 5 লিটার, তাহলে বেশি কত? 3 লিটার। তাহলে 3 লিটার মানে এই 3 মানেই তো হচ্ছে 6, তাই 3 মানে 6, তাই না? বেশি হলে পানির পরিমাণ কত? পানি কত? 2। তাহলে 3 মানে 6 হলে 1 মানে কত? 1 মানে 2। তাহলে এই 2 মানে কত হবে? 2 মানে 4। বুঝতে পেরেছেন? দেখি তো এটা করেন তো আপনারা, এটা করেন তো। সময় হচ্ছে 20 সেকেন্ড। আচ্ছা যোগ করলাম। তারপর হচ্ছে স্যার 21 তারিখ আমার এক্সাম দেওয়া দোয়া করবেন। অবশ্যই অবশ্যই দোয়া রইল। তারপর হচ্ছে খালিদ বলছে ভাইয়া আপনাকে হেনার মতো হারাতে চাই না, হারাতে হবে না, দোয়া করেন আল্লাহ যেন সবাইকে আমাদের কাছাকাছি রাখে। তারপর হচ্ছে এই তো এটা 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 4 লিটার হয়েছে। এটা এটা কয় লিটার? এটা কি একই? দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তাহলে 4, তাহলে এতে পানির পরিমাণ কত? ও এটা তো সেম, এটাও সেম না, এটা এটা হচ্ছে ইয়া, তাহলে প্রতি ভাগ পরে 2, তাহলে এটার উত্তর কত? এটার উত্তর কত? 2, এটার উত্তর 2, এটার 2, এটার 2, ওকে, এটার 2। আচ্ছা এখন আসেন এটাতে কি বলছে। একটি রাশি অপর একটি রাশির এত অংশ হলে রাশি দুটির অনুপাত কত? এই অঙ্কটা একটা টুইস্ট আছে, এই অঙ্কটা টুইস্ট আছে। কথার একটু হেরফের হলে উত্তর চেঞ্জ হয়ে যাবে, খেয়াল করেন, কথার একটু হেরফের হলে উত্তর চেঞ্জ হয়ে যাবে। কি বলছে? একটি রাশি অপর রাশির, একটি রাশিকে অপর রাশির সাথে তুলনা করছে। তাহলে আমরা প্রথমে কোনটা ধরবো? যার সাথে তুলনা করছে তার সাথে, তাই না? তাহলে অপর রাশিটা প্রথমে ধরি। অপর রাশি ধরেন, অপর রাশি হচ্ছে ধরেন এক্স। তাহলে একটি রাশি কত হবে? একটি রাশি কত হবে? এক্স এর 64%। আর এই পার্সেন্টকে যদি আমি ভাঙি, পার্সেন্টকে ভাঙলে কি হয়? তার মানে উপরে 64x, নিচে 100। ওকে আচ্ছা, কাটাকাটি করলে করতে পারেন। যদি আমি 4 দিয়ে কাটি, 4 16, 8 দিয়ে 4 4 16 64, ইয়া 4 16 64, এটা তো আর বুঝবে না, 16 টানা লিখতে গেলে যা হয় 16, আর এটা 25। ওকে, তার মানে কত হচ্ছে? 16x আর নিচে হচ্ছে 25। আচ্ছা এখন অনুপাতটা কিভাবে লিখবেন খেয়াল করেন। অনুপাতটা হচ্ছে একটি রাশি ও অপর রাশি। তাহলে অনুপাত লিখতে হবে প্রথমে একটি রাশি, হ্যাঁ একটি রাশির অংশটা প্রথমে আসবে। একটি রাশি অনুপাত অপর রাশি, অপর রাশি, তাই না? একটি রাশি কত? একটি রাশি কত? এক্স। একটি রাশি হচ্ছে এটা, একটি রাশিটা হচ্ছে এটা, একটি রাশি এটা, অনুপাত এক্স। ওকে, অনুপাত এক্স। এখন এটা মান বের করলে যত আসে, ওকে, এটা মান বের করলে, তার মানে এটা এটা কি হচ্ছে খেয়াল করেন। অনুপাত মানে তো ভাগ, এটা মানে ভাগ, এটা মানে তো ভাগ, তাই না? অনুপাত মানে ভাগ। তাইলে আমি এখন যদি ভাগটাকে গুণ করে দেই, ভাগটাকে গুণ করে দিলে এক্সট্রা নিচে আসতেছে,
তার মানে এটা কাটা যেতেছে, তার মানে উপরে 16 আর নিচে 25, আর 16 আর 25 কে অনুপাত দিলে কিন্তু হয় 16-25। উত্তর কত? 16-25, 16-25। ওকে, বি উত্তর হচ্ছে বি, 16-25। হ্যাঁ, ফিরোজ, তারপর হচ্ছে ইমদাদুল সিরাজ ভাই, আপনি করতেছেন না, আপনার মেয়ে ক্লাস করতেছে, বুঝতেছি না, জানাবেন। হ্যাঁ, তারপর হচ্ছে সুলতানা রাজিয়া হয়েছে বি, নাদিয়া, তারপর হচ্ছে তৌসিফ হয়েছে স্যার বুঝছি যে ম্যাঙ্গু আম খাওয়ার দাওয়াত দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আম কোথায়? আরে এই সিজনে আম খাওয়াবেন নাকি আপনি? আম তো আমের সিজনে অবশ্যই তো আম খাওয়াবেন, অবশ্যই। স্যার আজকে তাসফিয়া ম্যাডামকে দেখা যাচ্ছে না। তাসফিয়া ম্যাডাম মনে হয় আছে, মানে নীরবে ক্লাস করতেছে, কারণ কমেন্ট করে না, ঠিক আছে, আপনাদের জ্বালায় কমেন্ট করে না, ঠিক আছে। তা হচ্ছে হায়াত মাহমুদ স্যার, বেসিকের পাশাপাশি শর্টকাটও শেখাতে হবে, কারণ এক্সাম হলে তো এত সময় পাবো না যে শর্টকাট করে। এই তো আপনি তো পুরো আমার নীতির বাইরে, আমি তো শর্টকাট দিয়ে করাই না। আপনি বেসিক বুঝলে আপনি নিজেই শর্টকাট করতে পারবেন, কারণ আমি এই যে লেখাগুলো আমি তখন বুঝাচ্ছি বিদায় লিখতেছি। আপনি কেন, আপনি কি পরীক্ষার হলে কাউরে প্রাইভেট পড়াবেন? আপনি তো পরীক্ষার হলে এগুলো লিখবেন না, আপনি জাস্ট ক্যালকুলেশন করবেন। আপনি যদি বেসিকটা বুঝেন, তো আপনি যদি অঙ্কে স্মার্ট হয়ে যান, তাহলে এগুলো তো 10 সেকেন্ড 20 সেকেন্ডের কাজ, আপনি কেন শর্টকাট মুখস্থ করবেন? খেয়াল করেন, বলছে একটি রাশি অপর একটি রাশির 64% হলে রাশি দুটির অনুপাত কত? তাহলে কাকে তুলনা করছে? একটি রাশিকে অপর রাশির সাথে তুলনা করছে। তাহলে আমরা শুধু ধরে নিলাম অপর রাশি এক্স, তাহলে একটি রাশি কি হবে? এই এক্স এর 64%। এই 64%কে ভাঙলে এটা হয় যে 16/25/16x। হ্যাঁ, এটা। তারপর অনুপাতটা লিখবো কি হিসাবে? অনুপাত লেখার ক্ষেত্রে প্রথমে যেই কথা, যার কথা বলে তাকে আগে রাখতে হয়। তাহলে প্রথমে একটি রাশি আছে, তাহলে একটি রাশি অনুপাত অপর রাশি, তাহলে একটি রাশির অংশটা প্রথমে লিখছি, অনুপাত চিহ্ন দিয়ে এরপরে অপর রাশিটা লিখছি, তারপরে যা সেটা ক্যালকুলেশন করছি, শেষ। ওকে, রাবিয়া ইসলাম স্মৃতি বুঝতে পেরেছেন? আমি সৌমিলি, হ্যাঁ ঠিক আছে সৌমিলি, বুঝতে পেরেছি, ক্লাস করো। এই যে সৌমিলি ক্লাস 7 না 8-এ পড়ে, ভারতের, দেখেন আপনাদের সাথে পাল্লা দিয়েও প্রতিটা প্রশ্নের উত্তর দিতেছে। হ্যাঁ, তারপর হচ্ছে তৌসিফ, 8ম শ্রেণী থেকে আবার 9ম শ্রেণীতে উঠছে তৌসিফ, ঠিক আছে। ও হচ্ছে মানে অনার্স মাস্টার্সের ছেলে মেয়েদের চেয়েও বেশি অঙ্ক পারে, আলহামদুলিল্লাহ। ওর জন্য সবাই দোয়া করবেন। বেসিক মাথায় করে ফেলবেন, উত্তর শর্টকাট এর আগে করে ফেলতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এগুলা বুঝতে হবে। আচ্ছা, এখানে কিছু দারুণ অঙ্ক আছে, খেয়াল করেন যে 300 মিলিলিটারের এই অঙ্কটা এটার বেসিক আমি মানে যেই বই থেকে আমি অঙ্কটা নিছি, হ্যাঁ, এই বইয়ে দেখি যে ওই যে আর্টস কমার্সের ব্যাকগ্রাউন্ডে তারা যখন অঙ্ক লিখে বা অঙ্ক বই লিখে যেমন হয়, এটার বেসিকই বুঝে নাই, ঠিক আছে। কি করছে জানেন? যে এটা অনেকে বুঝবে না যে 300 মিলিলিটারের মিশ্রণে 12% লবণ আছে। যদি এর সাথে 200 মিলিলিটার পানি মেশানো হয়, তবে নতুন মিশ্রণে লবণের পরিমাণ কত হবে? কিভাবে করছে দেখেন, যে 300-এর মধ্যে 12% কি আছে? 300-এর মধ্যে 12% লবণ আছে। তাহলে কি করছে? 300-এর 12% কত? 3×36, তার মানে কত? 36 লিখছে, 36 মিলিলিটার লবণ। যে 300 মিলিলিটার মিশ্রণে 12% লবণ আছে, তার মানে নাকি এই যে 300-এর 12% মানে 36 মিলিলিটার লবণ। এটা বলনা সঠিক? বলেন তো, এই কথাটা বলনা সঠিক যে 300 এর মধ্যে 12% লবণ আছে, যে তাহলে 36 মিলিলিটার লবণ আছে, এই কথাটা সঠিক না ভুল? দেখি বলেন তো। লাইভ করতেছেন এখন হচ্ছে 82 স্টুডেন্টস, দেখি 82 জন স্টুডেন্ট কমেন্ট করতেছে, এখানে কোনো সঠিক না ভুল? হ্যাঁ, একটু বলবেন তো। টেকনিক দরকার স্যার, প্রাইমারির জন্য খুব দরকার। প্রাইমারির জন্য না, সকল ধরনের, আপনি বেসিকের ভিতরে তো টেকনিক, খেয়াল করেন। ভুল? আচ্ছা, ভুল কোথায়? এটা কেন ভুল? কে বলতে পারবেন যে এখানে ভুল কেন? মোহাম্মদ শাহ আলম একজন বলছে সঠিক, অপূর্ব ভুল, বেশিরভাগ ভুল। তারপর হচ্ছে মরিয়ম আক্তার মরিয়ম, জি স্যার সঠিক। আমি 7-এ পড়ি। সৌমিলি 7-এ পড়ে, থ্যাংক ইউ সৌমিলি, তোমার জন্য শুভকামনা। আচ্ছা স্যার, আমি বাড়ি কাউসার বলছে স্যার আমার বাড়ি চাপাইয়ে,
আমাদের বাসায় আমের দাওয়াত রইল। আচ্ছা আচ্ছা আচ্ছা, চাপাইয়ে যারা আছেন তারা নাম্বার দিবেন, আজকে আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক দিবেন, আমি আম খেতে যাব এবং কুরিয়ার করে আম পাঠাবেন, হ্যাঁ খরচ দিয়ে দিবেন ইনশাল্লাহ। চাপাইয়ের যারা আছেন, এই যে কাউসার ভাই, আপনার নাম্বারটা আমাকে দিবেন, হ্যাঁ একটু পেজ থেকে আমার নাম্বার নেবেন, যদি নাম্বার না থাকে পেজে নক দিবেন যে রিয়াজ স্যারের নাম্বারটা দেন, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, লবণ লিটারে হয় না, গুড, লবণ লিটারে হয় না, লবণ লিটারে হয় না, 1 নাম্বার। একজনের পয়েন্ট বলছে এটা হচ্ছে এত গ্রাম হবে, গ্রাম। আচ্ছা এখন আসেন, কথা আসেন, তার মানে ব্যাপারটা কি, তার মানে এখানে 300 মিলিলিটার দ্রবণে 12% লবণ। আচ্ছা 12% লবণ, খেয়াল করেন, বেসিকটা বুঝেন ভাই, সায়েন্স বুঝেন, তাড়াহুড়া করেন না। কিছু স্টুডেন্ট লক্ষ্য করছি যে খুব তাড়াহুড়া শেখার জন্য, ভাই দ্রুত শিখতে হইলে শর্টকাটে শিখবেন, দ্রুত শিখবেন, দ্রুত ভুলে যাবেন। আর বেসিক শিখতে হইলে মনোযোগ দিয়ে সময় ইনভেস্ট করতে হবে, ব্রেনটাকে ইনভেস্ট করতে হবে। এই যে এখানে একটা বিজ্ঞানের একটা বিষয় বুঝিয়ে ফেলতেছি, কারণ হচ্ছে উতপুতভাবে জড়িত একটা আরেকটার সাথে। খেয়াল করেন, না বুঝলে খালি মুখস্থ করলে হইতো না। হ্যাঁ, এই যে যে বই লিখছে সে লিখে রাখছে যে 36 মিলিলিটার লবণ আছে নাকি, বুঝছেন, বই লেখক। এগুলা তো আসলে বলতে গেলে মানে রাসায়নিক হিসেবে এই জন্য বলি না। আচ্ছা মনে করেন যে আমি এই মনে করেন যে একটা এখানে মগ আছে, এই মগে পানি পুরা, হ্যাঁ এখানে কত 300 লিটার, 300 মিলিলিটার কি আছে, মিলিলিটার পানি আছে। এখানে আপনি যদি এখানে যদি আপনি 10 মনে করেন যে 10 মিলিলিটার পানি দেন, 10 মিলিলিটার পানি দেন, ঠিক আছে, পানি দিলে মনে করেন যে 300 সমান সমান একবারে পুরা পুরা, হ্যাঁ একটা মগের ভিতরে 300 মিলিলিটার আছে। এখন 10 মিলিলিটার যদি আপনি পানি দেন, পানি এটা পানি কি থাকবে এখানে নাকি উপসে পড়বে বলেন তো? পানি থাকবে না উপসে পড়বে? পানি থাকবে না উপসে পড়বে বলেন? পানি থাকবে না উপসে পড়বে? পানি থাকবে না উপসে পড়বে? উপসে পড়বে। আচ্ছা এখন যদি আপনি এখানে 10 মিলিলিটার পানি না দিয়ে আপনি যদি ওই সমপরিমাণ লবণ দেন, মনে করেন যে এতটুকু লবণ দিলেন, তখন পানি উপসে পড়বে না মানে ইয়া করবে বলেন তো? থাকবে বলেন তো? পড়ে যাবে। পানি দিলে পানি মানে বেশি পানির কারণে পড়ে যাবে, হ্যাঁ ফ্লাডেড হয়ে পড়ে যাবে, ঠিক আছে। কিন্তু যদি আপনি লবণ দেন, একটু লবণ দিলে কিন্তু আর পড়বে না। কেন পড়বে না আমি বলি। লবণ কতটুকু পর্যন্ত এটা খাইতে পারবে? এই যে দ্রবণের সমশীত অবস্থা পর্যন্ত লবণ খাইতে পারবে। একটা মনে করেন যে আপনি একটা মগে পানি ফিল আপ আছে, আপনি একটু লবণ দেন, দেখবেন যে পানি পড়তেছে না, কারণ এইটা কি, এটার সাথে মিশ্রিত হয়ে গেছে। তারপরে লবণ দেন, পড়তেছে না। যখন মিশ্রিত হইতে হইতে আর মিশ্রিত হবে না, তখন লবণ দিলে পানি পড়ে যাবে, বুঝছেন? উপসে পড়বে, লবণ দিলে উপসে পড়বে না। মানে কতটুক লবণ, যতটুক লবণ দিলে এটার সাথে মিশে যাবে। আপনি মনে করেন যে দেখবেন যে আপনি যখন চিনির শরবত বানান, 1 চামচ চিনি দিয়েছেন গলে গেছে, 2 চামচ দিয়েছেন গলে গেছে, 10 চামচ দেন আর গলবে, আর এক পর্যায়ে কিন্তু আর গলে না। এটা হচ্ছে একটা সায়েন্স মিশ্রণের, এটা কেমিস্ট্রি যারা তারা বুঝবে। এটা হচ্ছে সমসত্ব অসমসত্ব অবস্থা, স্যাচুরেটেড আনস্যাচুরেটেড অবস্থা, ঠিক আছে, সমসত্ব অসমসত্ব অবস্থা। ওকে আচ্ছা, লবণ দিলে পড়বে কিনা এটা জানার জন্য দ্রবণের মোলারিটি জানতে হবে। আচ্ছা গুড, একজনকে পাওয়া গেছে। মানে আমি জাস্ট ইন শর্ট বুঝাচ্ছি, আপনি যদি 1 চিমটি বা 2 চিমটি লবণ দেন পড়বে না, যদি অতিরিক্ত দেন তাহলে পড়ে যাবে। ওকে আচ্ছা, এখন তাহলে এটা আমরা যেটা বুঝাচ্ছি যে এই যে লবণের মিশ্রণ পানিতে, হ্যাঁ 300 মনে হয় এখানে 300 মিলিলিটার আছে, 300 মিলিলিটার। ওকে মিলিটার, এতে 12% কি আছে? 12% লবণ আছে, 12% লবণ আছে। তাহলে 12% কত আমরা দেখলাম? 36, হ্যাঁ 36 গ্রাম। ওকে 36 গ্রাম। আচ্ছা এখন এতে মনে করেন যে আর 200, এখানে 200 যোগ করছে, তাহলে এই মিশ্রণটা কত হবে? 200 যোগ হবে, যোগ 200, তাহলে এটা 500 মিলিলিটার। আচ্ছা এখন দেখেন লবণের পরিমাণ তো ফিক্স, লবণ তার বাড়ে নাই, তাহলে আমি বলছি কি শতকরা কত, তাহলে লিখবেন যে 500-তে আছে 36, একে কত, তাহলে 100-তে কত?
আর যেহেতু আমার পার্সেন্টেজ বের করতে হবে, তাহলে এই 2 শূন্য এই 2 শূন্য। এখন আপনি যদি এই যে 36কে যদি 5 দিয়ে ভাগ দেন, দেখেন 35কে 5 দিয়ে ভাগ দিলে 7 হয়, আর এক এক্সট্রা থাকে, তাইলে হচ্ছে 1কে 5 দিয়ে ভাগ দিলে হচ্ছে 20 পয়সা হয়, তাহলে 7.20 7.20, এই যে 7.20%, বুঝতে পেরেছেন? এটা 7.20। এই তো গুড, সব আরও আগে উত্তর দিচ্ছে। দেখেন আমাদের এই যে সৌমিলি, ভারতের ক্লাস 7-এর স্টুডেন্ট, আপনারা কি করছেন? সপ্তম শ্রেণীতে একেই বলে মেধা। দেখেন, শিখার আগ্রহ থাকবে, শিখার আগ্রহ থাকতে হবে। সৌমিলি উত্তর দিয়েছে সবার আগে, অবাক লাগছে না? এখানে আমাদের বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থী ক্লাস করতেছেন, যারা সবাই বেশিরভাগই আমাদের অনার্স মাস্টার্স। হ্যাঁ, 2-1 আছে আমাদের এখানে ছোট ক্লাসের, ঠিক আছে। এই তো দেখি অঙ্ক আর বিজ্ঞানের একসাথে, হ্যাঁ মিশ্রণ তো অঙ্ক আর বিজ্ঞান একসাথে। হ্যাঁ, আপনার অঙ্ক বিজ্ঞান তো একসাথেই। এইটা বুঝাইতে গেলে আমার অনেক সময় লাগবে, কিন্তু একটু জাস্ট বুঝাইলাম, বেশি বুঝাইলাম না, কারণ কিছু কিছু স্টুডেন্ট আছে কি বিরক্ত হবে, এত বেশি ওরা মানে বুঝতে চায় না, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পেরেছেন? আচ্ছা দেখেন, 10% দ্রবণযুক্ত 12 লিটার এর একটি দ্রবণ থেকে 2 লিটার পানি বাষ্পীভূত করা হলে অবশিষ্ট দ্রবণে, এই যে দেখেন, এই যে 12 লিটারের একটা দ্রবণ আছে, হ্যাঁ, এখানে 10% লবণ আছে। আচ্ছা, বাষ্পীভূত করলে এই যে সায়েন্স দেখেন, বাষ্পীভূত করলে মানে কি যাবে বলেন তো? এই যে আপনি যদি বাষ্পীভূত করেন, কি যাবে এখান থেকে? লবণও যাবে না পানিও যাবে? বলেন কি যাবে বাষ্পীভূত করলে? ও আচ্ছা, সবার আগে তাসফি উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ। তাসফি উত্তর দেওয়াটা খুবই স্বাভাবিক, ও তো বড় স্টুডেন্ট। এর মধ্যে যে আমাদের 7-এর স্টুডেন্ট উত্তর দিয়েছে, ওকে তো মানে আরও বেশি অভিনন্দন, কারণ তাসফিয়ার উত্তর দেওয়াটা খুবই স্বাভাবিক। শুধু পানি যাবে, লবণ কিন্তু যাবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে 12%-এর ভিতরে 10% কি? 10% হচ্ছে লবণ। তার মানে 12 আর 10% বের করতে কী করতে হয়? 1 গড় বামে দশমিক দিতে হয়। তার মানে আমাদের লবণ কত? এত গ্রাম। লবণ হচ্ছে এত গ্রাম। আচ্ছা, খেয়াল করেন, 12 লিটারের একটি দ্রবণ থেকে 2 লিটার বাষ্পীভূত হয়েছে, তাহলে থাকে কত? 10 লিটার। 10 লিটার, হ্যাঁ। এখন খেয়াল করেন তো পার্সেন্টেজের হিসাবে, তাহলে এখানে 12 লিটারে যখন 1.2 গ্রাম লবণ থাকে, সেটা পার্সেন্টেজ হিসেবে 10% হয়। এখন 10 কেজিতেও কি আছে? একই পরিমাণ লবণ আছে, পার্সেন্টেজটা কমবে না বাড়বে? কমবে না বাড়বে বলেন তো? এটা স্বাভাবিকভাবে বাড়বে। এখন কত বাড়বে সেটা কীভাবে বের করবেন? লিখবেন যে 10 লিটারে 10 লিটারে লবণ হচ্ছে এত, 1 লিটারে কত হবে? তারপরে 100 লিটারে কত হবে? 1 লিটারে বাড়বে। এই যে এটা, এই শূন্য কাটা, তারপর যদি আপনি গুণ দেন, গুণ দিলে এই যে 1.2কে যদি আপনি 10 দিয়ে গুণ দেন, তার মানে দশমিকটা 1 ঘর ইয়ে হবে, কমে যাবে। এই যে এটা হচ্ছে উত্তর, 12%। 12%, বুঝতে পেরেছেন? 12%। তাসফিয়া ওভার কনফিডেন্টলি 13 লিখে ফেলছে। 12, হ্যাঁ 12, ঠিক আছে, পেয়েছি, 12 পেয়েছি। আচ্ছা 12, এই তো গুড। সৌমিলি উত্তর করেছে, তারপর হচ্ছে আশা উত্তর করেছে। পানি যাবে, ক্লাসের ক্যাপশন অফ করে দেওয়া যায় না স্যার। এই যে এইটা একটা সমস্যা, ক্লাসের সাবটাইটেল এটা আমার হাতে না, এটা আপনাদের হাতে। এটা আপনি দেখবেন ইউটিউবে, হাউ টু রিমুভ সাবটাইটেল ফ্রম এ ফেসবুক লাইভ, এটা দেখবেন, ওকে। এটা আপনাদের হাতে। লাইনে ছিলাম কিন্তু মনে ছিল না আজকের ক্লাসের কথা, আলো দিশারি, ওকে। এটা একটু প্রতিদিন একটু গ্রুপে চোখ রাখবেন, ওকে। আচ্ছা, এরপরে আসেন যে 25 গ্রাম ওজনের একটি সোনার গহনায় সোনা ও তামার অনুপাত 4:1। গহনাটিতে আর কতটুকু সোনা মেশালে এতে সোনা ও তামার অনুপাত 5:1 হবে? একেবারে মজার অঙ্ক এবং গুরুত্বপূর্ণ অঙ্ক। স্কুল কলেজ যে পর্যায়ে আছেন এবং চাকরি প্রার্থী যে পর্যায়ে আছেন, সবার জন্য গুরুত্বপূর্ণ। খেয়াল করেন কি বলছে, দেখেন যে একটা সোনার গহনার ওজন হচ্ছে 25 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত হচ্ছে এত, হ্যাঁ। তার মানে খেয়াল করেন, এটা সোনা, এটা তামা, তাই না? তামা, ওকে। এখন তাহলে মোট এটা কয় ভাগ হচ্ছে? 5 ভাগ। দুটো অনুপাত যদি আমি যোগ করি, তাহলে 5 ভাগের মধ্যে 4 ভাগ হচ্ছে কি? 4 ভাগ হচ্ছে কি? সোনা। তাহলে সোনা কত? এটা দেখেন, মোট হচ্ছে 5 ভাগ, এটা যোগ করলে, তাই না? যোগ করলে 5 হচ্ছে। তার মানে 25কে 5 ভাগ করেন, 25কে 5 ভাগ করলে প্রতি ভাগে 5 পড়ে।
তার মানে এখানে 4 5 20 ভাগ হচ্ছে সোনা, আর এটা 5 ভাগ হচ্ছে তামা। আচ্ছা, এখন আসেন গণিতে আর কতটুকু সোনা মেশালে এতে সোনা ও তামার অনুপাত। আচ্ছা দেখেন, তার মানে কি মেশাতে হবে? সোনা মেশাতে হবে, তামা কিন্তু ফিক্সড। তার মানে তামার এই 5 গ্রাম ফিক্সড, এই 5 গ্রাম সমান নতুন অনুপাতে খেয়াল করেন, এই 5 গ্রামের ভিতরে এই 5 গ্রাম, তাহলে নতুন অনুপাতে তামার অনুপাতটা কত? 1। তার মানে 1 অনুপাত সমানই হচ্ছে 1 অনুপাত, 1 অনুপাত, এই যে অনুপাত সমানই হচ্ছে 5 গ্রাম হবে, তাই না? তাহলে আমাকে এখানে 5 অনুপাত সোনা, তাহলে 1 অনুপাত যদি 5 হয় তাহলে 5 অনুপাত কত? 5 অনুপাত মানে 25 গ্রাম, 5 5 25। তার মানে আমার সোনা আছে কত? 20 গ্রাম। তাহলে 25 করতে হলে আর কয় গ্রাম মিশাইতে হবে? 5 গ্রাম। এগুলো 20 সেকেন্ড লাগে, 20 সেকেন্ড, যারা বেসিকটা বুঝবে 20 সেকেন্ড। ওকে, যে ওইটা হচ্ছে 4 5 যোগ করলে 5 5, তার মানে এটা 25, ভাগ দিলে প্রতি ভাগে পড়ে 5। তার মানে খেয়াল করেন আমার কোনটা মেশাতে হবে? সোনা মেশাতে হবে, তামা ফিক্সড, তার মানে তামা 5 গ্রাম। 5 গ্রাম 1 অনুপাত মানে 5, তার মানে 5 অনুপাত, এখানে 5 অনুপাত সোনা দরকার, তার মানে হচ্ছে 25। তার মানে আমার 20 আছে, জাস্ট 25 থেকে 20 মাইনাস করলে হয়ে গেল। ওকে, বুঝতে পেরেছেন? কিন্তু যারা দুর্বল তারা একটু যেন বুঝতে পারে, এই জন্য কিন্তু এত কিছু করা, কারণ যারা ভালো তারা কিন্তু এত কিছু লাগবে না। ওকে, তার মানে শুরুতে কি করবেন? এই দুটো অনুপাত যোগ করবেন, তার মানে মোট পরিমাণটাকে এই যোগফল দিয়ে ভাগ দিলাম, কত আসলো? প্রতি অনুপাত পেয়ে গেলাম, প্রতি অনুপাত 5। তাহলে একজনের 4 অনুপাত মানে 4 5 20, আরেকজনের 1 অনুপাত, তার মানে হচ্ছে 5 সে 5 গ্রাম। ওকে, তারপরে কি বলছে? সোনা মেশাতে হবে। খেয়াল করবেন কোনটা মেশাতে হচ্ছে আর কোনটা ফিক্সড আছে। তার মানে তামা ফিক্সড, তার মানে 1 অনুপাত মানেই কিন্তু 5 এখানে, তাই না? বুঝতে পেরেছেন? এগুলো যাদের আইকিউ ভালো তারা খুব সহজে বুঝতে পারবে, যাদের একটু আইকিউ দুর্বল তাদের একটু সময় লাগবে। আপনি ক্লাসটা লাইভ শেষে 1 2 বার দেখবেন। ওকে, লাইভ শেষে 1 2 বার ক্লাসটা দেখবেন। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ওকে, সেম দেখেন, একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, তাতে সোনার পরিমাণ ও তামার পরিমাণ অনুপাত হচ্ছে, এই যে অনুপাতটা দেখেন সেম। তাহলে আমরা এখন এগুলো দেখি, এটা দেখি করতে পারেন কিনা। সময় দেখেন 2টা বিসিএসে এসেছে, সেম প্রশ্নটা 2টা বিসিএসে এসেছে। ওকে, তার মানে যারা পারেন দ্রুত উত্তর করেন, যারা পারেন না আমার দিকে তাকান। তার মানে এই দুটা যোগ করলে কত হয়? 4। তার মানে 16কে 4 দিয়ে ভাগ দিলে কত হয়? 4। তার মানে এখানে দেখেন তো, এই যে প্রথমটা হচ্ছে সোনার, তাহলে সোনা আছে কত? সোনা আছে 4 4 3 4 12। তারপরে এটা হচ্ছে কিসের? এটা হচ্ছে তামা, তামা, তামা হচ্ছে 4, এই দুটো মিলে 16 হয়েছে। আচ্ছা, এখন দেখেন তাতে কি পরিমাণ সোনা মেশালে, তার মানে তামা ফিক্সড, তামা ফিক্সড। এই 1 অনুপাতই কত? এই 4 গ্রাম। তাহলে এরকম 4 অনুপাত কত হবে? 4 4 16, 16 গ্রাম। তার মানে আমার আছে কত গ্রাম? 12 গ্রাম। তাহলে মিশাই 12 গ্রাম, তাহলে মিশাইতে হবে কয় গ্রাম? 4 গ্রাম। ভাই কয় সেকেন্ড লাগে? কয় সেকেন্ড লাগে বলেন তো? 4 গ্রাম। ওকে, বুঝতে পেরেছেন? 4 গ্রাম। সেম টাইপের অঙ্ক এখানে আপনারা করবেন। এটাতে আসেন, দেখেন 30 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3। এই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত এত হবে? সেম টাইপের কিন্তু জাস্ট মিশ্রণ, ওইটা গহনা। খেয়াল করেন, তার মানে এখানে 30 লিটার টোটাল, তাই না? 30 লিটার। আচ্ছা, অনুপাতটা কত? অনুপাতটা হচ্ছে 7:3, তাহলে টোটাল কত হচ্ছে? 10। তাহলে প্রতি ভাগে কত পড়ে? এটাকে যদি আমি 10 দিয়ে ভাগ দিই, প্রতি ভাগে পড়ে 3 লিটার, তাই না? 3 লিটার। তার মানে 7 মানে কত? 3 7 21 লিটার। এই 3 মানে কত? 3 3 9 লিটার। তার মানে দেখেন এই 21 আর 9 মিলে আবার 30 লিটার হয়েছে। আচ্ছা, হয়েছে। এখন আসেন, তাহলে আমরা পেয়ে গেলাম যে এই যে প্রথমটা অ্যাসিড আছে 21 লিটার আর পানি আছে কয় লিটার? 9 লিটার। কি বলছে? যে কি পরিমাণ পানি মিশ্রিত করলে, পানি মিশ্রিত করবেন আপনি, পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানি, তাহলে পানি মিশ্রিত হবে, অ্যাসিড ফিক্সড থাকবে। তাহলে এটা ফিক্সড থাকবে, এটা কি? এটা ফিক্সড থাকবে, এটা ফিক্সড থাকবে। আচ্ছা, অ্যাসিডটা ফিক্সড নাকি?
আচ্ছা তাহলে এখানে দেখেন তো অ্যাসিডের অনুপাতটা কত, অ্যাসিডের অনুপাতটা হচ্ছে কত 3, এই তার মানে 3 মানে এই 21, তাহলে 3 মানে কত, 3 মানে 21, তাহলে আমাকে বের করতে হবে এটা 7 মানে কত, 3 মানে 21 হলে 1 মানে কত, এটাকে যদি 3 দিয়ে ভাগ দেন তাহলে 1 ভাগ আসে কত 7, তাহলে আমাকে এরকম 7 এর মান বের করতে হলে 7 7 49। আচ্ছা আমার কাছে আছে কত, আছে কত, পানি আছে কত 9, আমার লাগবে 49, তাহলে যোগ করতে হবে কত ভাই 40 লিটার, যোগ করতে হবে কত 40 লিটার সি। দারুণ দারুণ, ওকে সবাই পাচ্ছেন, লাইব্রেরি স্ক্রিনে টাচ করলে থ্যাংক ইউ। ওকে বুঝতে পেরেছেন সৌমিলি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি দারুণ করছো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আমাদের এখানে মানে আমি স্বপ্ন দেখি যে কয়েকজনকে নিয়ে তৌসিফ, বড়দেরকে নিয়ে তো স্বপ্ন হচ্ছে আপনারা চাকরি পাবেন, কিন্তু ওরা এই বয়সে যে ওদের ক্রিয়েটিভ মেন্টালিটি, যে তৌসিফ ছেলেটা 8 থেকে 9 উঠেছে, সৌমিলি ভারতের যেই সে হচ্ছে সপ্তম থেকে ইয়েতে মানে ষষ্ঠ থেকে সপ্তমে উঠেছে, ওর বাবা মা আমার ভিডিওগুলো দেখে মানে মুগ্ধ হয়ে মানে ওকে ভর্তি করাইছে, আলহামদুলিল্লাহ ও আমাদের এই ক্লাসগুলো খুব ভালো এনজয় করছে। আচ্ছা ইসরাত, এই যে এই টাইপের অঙ্ক তো সব করাইলাম, লাইভ শেষে একটু ভিডিওটা আবার দেখবেন হ্যাঁ। এই যে এখানে সেম টাইপের অঙ্কগুলো আছে। আচ্ছা এখানে আরেকটা করাচ্ছি ইসরাত, এবার দেখেন সেম এইটাও সেম টাইপ, খেয়াল করেন এখানে জাস্ট হচ্ছে কি মানে অকটেল আর পেট্রোল দেওয়া, খেয়াল করেন সেম টাইপ, বলছে 70 লিটার অকটেন, অকটেন ও পেট্রোল এর মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত 5:5 কত 2, এই মিশ্রণে আর কত লিটার অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত এত হবে। খেয়াল করেন তাহলে আমরা 70 লিটার, আচ্ছা তাহলে এই অনুপাত দুইটাকে যদি যোগ করি 7 হয়, তার মানে এই 70 লিটার মোট 7 ভাগ হবে, 7 ভাগ হইলে প্রতি ভাগে 10 পড়ে, তার মানে এই যে এটা আছে হচ্ছে 5 10 50, এটা আসছে হচ্ছে 20, তার মানে টোটাল দেখেন দুইটা মিলে 70 হয়েছে, 70 হয়েছে। আচ্ছা আচ্ছা দুইটা মিলে 70 হয়েছে, খেয়াল করেন তাহলে এই মিশ্রণে প্রথমটা অকটেন আছে 50 লিটার, পেট্রোল আছে 20 লিটার, বলছে কত লিটার অকটেন মেশালে, তাহলে অকটেন এটা ফিক্সড, এটা ফিক্সড তাই না, বলছে অকটেন মেশালে তাহলে পেট্রোল ধরে নাই, তার মানে এখানে অনুপাতে পেট্রোল অনুপাতটা কত দেখেন তো 1, তার মানে এই 1 অনুপাত মানে কত, এই 1 অনুপাত মানে হচ্ছে 20, তার মানে এই 2 অনুপাত মানে কত হবে 20 দোকানে 40, 40, কিন্তু আমার কাছে এখানে কি কি বলছে এই মিশ্রণে আর কত লিটার অকটেন মেশালে পেট্রোল ও অকটেনের অনুপাত এত হবে। ও এটা পরেরটা হচ্ছে, এটা হচ্ছে এই যে অকটেনের অনুপাতটা পরে পেট্রোল, এটা হচ্ছে পেট্রোল, হ্যাঁ তাহলে এই পেট্রোলের অনুপাতটা দেখেন 8 পিস হয়ে গেছে। ওকে আচ্ছা খেয়াল করেন তাহলে বলছে অকটেন মেশাতে হবে, তাহলে পেট্রোল অনুপাত কত, পেট্রোলটা খেয়াল করেন এই যে পেট্রোল হচ্ছে এইটা, তার মানে 2 অনুপাত মানে হচ্ছে 20, 2 অনুপাত মানে হচ্ছে 20, 2 অনুপাত মানে 20, তার মানে 1 অনুপাত কত দেখেন 2 অনুপাত মানে 20, তার মানে 1 অনুপাত কত হবে, এখানে কি অনুপাতে মনে হয়, অনুপাতে মনে হয় কোথাও বলতেছে কিনা 70 লিটার অকটেন ও পেট্রোলের মিশ্রণে অকটেন ও পেট্রোল অকটেনের অনুপাত এত, তাহলে হচ্ছে পেট্রোল এটা এটা পেট্রোল আর এটা হচ্ছে অকটেন। আচ্ছা বলছে কি কি পরিমাণ অকটেন মেশাতে হবে, তাহলে এটা পেট্রোল, আচ্ছা ও ঠিক আছে ঠিক আছে, এখানে ভুল করতেছি হ্যাঁ, এইটা হচ্ছে এই যে এটা হচ্ছে খেয়াল করেন পেট্রোলের অনুপাতটা 2, তাহলে 2 অনুপাত সমান হচ্ছে কত 50, তাহলে 1 অনুপাত সমান কত 25, ওকে 1 অনুপাত সমান 25,
এটা কি কোনোভাবে কি আমি মিলাতে পারতেছি না নাকি বলাছে বলেন তো? অকটেন পেট্রোল, তাহলে অকটেন হচ্ছে, এটা হচ্ছে পেট্রোল 50, অকটেন হচ্ছে 20। ওকে, তাহলে বলছি কত লিটার অকটেন মেশালে, তাহলে অকটেন মেশালে পেট্রোল হবে। আচ্ছা, তাহলে পেট্রোল তো ফিক্সড, তাহলে 2:50। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই যে বুঝছি, অঙ্কে গিয়ে মানে হ্যাং হয়ে গেছে মনে হয়, এরকম একটা অবস্থা। আচ্ছা, তার মানে আমার 20 আছে, আমার 25 দরকার, 5 মিশাতে হবে। ওকে, 5, 50 ফিক্সড। ওকে, ঠিক আছে, মিলছে। তার মানে আমার এই এক অনুপাত হচ্ছে অকটেন, এক অনুপাত হচ্ছে অকটেন। অকটেন মানে 25 লাগবে আমার, কিন্তু আছে 20। ওকে, তার মানে 5 মিশাতে হবে। ওকে, 5 লিটার মেশাতে হবে। ঠিকই করেছেন। ওকে, 5 লিটার। তাহলে এটা গেল। এরপরে আসেন এই যে এটা দেখি তো, এটা খেয়াল করেন, এতক্ষণ পর্যন্ত অনুপাত দেওয়া ছিল, এখন একটু পার্সেন্টেজ দেওয়া আছে, কাছাকাছি। ঠিক আছে, কাছাকাছি। আমরা পরিমাণটা বের করে নিব। কি বলছে দেখেন, 64%, 64 কিলোগ্রামের বালি ও পাথর টুকরায় মিশ্রণে বালির পরিমাণ 25%। কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমাণ 40% হবে? আচ্ছা, তাহলে খেয়াল করেন তো, প্রথম 64 গ্রাম আছে, তাই না? 64 গ্রাম, 64 গ্রাম আছে। আচ্ছা, এর মধ্যে 25%, 25% হচ্ছে কি, 25% বালি ও পাথর টুকরার মিশ্রণে বালি 25%, তাহলে 25% বালি, বালি 25% হইলে তাহলে 75% কি আছে? 75% আছে পাথর। এটা তো ক্লিয়ার নাকি? এটা বুঝছেন কি না? আচ্ছা, পাথর আছে 75%। এখন খেয়াল করেন, আমি এটা পার্সেন্ট, এটা যারা পার্সেন্ট ভালো বোঝেন, 25% মানে হচ্ছে 4/1 আর 75% মানে হচ্ছে 4/3। তার মানে এটা 4/1, 25% মানে কত? এটা 16। আর এটার 75% মানে কত? 75% মানে কত? এই যে 348, 48। ওকে, আচ্ছা, তার মানে এটা হচ্ছে বালি, এটা পাথর। এটা বেসিকগুলো বুঝতে হবে, ঠিক আছে? যারা একটু দুর্বল আছেন তারা পার্সেন্টেজের ক্লাসগুলো মনোযোগ দিয়ে আগে করবেন। ওকে, আচ্ছা, তো এটার 25% হলে 16 হবে, এটার 75% হলে কত হবে? 48 হবে। এখন আসেন, কি বলছে, কত কিলোগ্রাম বালি মেশালে নতুন মিশ্রণে, তার মানে বালি মেশাতে হবে, পাথর ফিক্স থাকবে, তার মানে পাথর নতুন মিশ্রণে। খেয়াল করেন যে কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরার অনুপাত এত হবে, তাহলে পাথর টুকরা এই 40%। আচ্ছা, তাহলে পাথর টুকরা এটা 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 সমানে তো 40%। আচ্ছা, নতুন মিশ্রণে তার মানে পাথর হবে 40, তার মানে বালি হবে কত? নতুন মিশ্রণে বালি কত হবে? বালি হবে 60%, তাই না? তার মানে আমার 60% পরিমাণ বের করতে পারেন। 40% সমান যদি এই 48 হয়, তাহলে 1% সমান কত? 60% সমান কত? এটা বের করলে হয়ে যাবে। 40% সমান কত? 48। তাহলে 1% সমান কত? তার মানে 60% সমান কত হবে? এই শূন্য এই শূন্য, এটা দিয়ে যদি এটা কাটেন 12, তার মানে 6×12 = 72। তার মানে আমার বালি লাগবে হচ্ছে 72, কিন্তু আমার কাছে আছে কত? 16। তাহলে আর কত মিশাতে হবে? এই যে দেখেন, এটার থেকে যদি আপনি 16 যদি মাইনাস করেন, 56, 56, 56 ডি। ওকে ওকে, ডি। ওকে, 56। একটু একটু কঠিন, যারা দুর্বল আছেন তারা না পারলে হতাশ হবেন না, কারণ এটা একটু কঠিন অঙ্কটা, ঠিক আছে? কাউসার ভাই দাওয়াত দিছে, স্যারের সাথে সাথে সবার দাওয়াত রইল 22 তারিখ মিজানুর রহমান আজারির তাফসিরে। ওকে ওকে, ঠিক আছে, যাদের সুযোগ আছে তারা যাবেন। আচ্ছা, এরপরে আসেন, দেখি এরপরে কি অঙ্ক।
এই যে এটা 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 খেয়াল করেন, 300 গ্রাম চিনির মিশ্রণে চিনির পরিমাণ 40%, কত গ্রাম চিনি মেশালে মিশ্রণে চিনির পরিমাণ 50% হবে? খেয়াল করেন 300 গ্রামের মধ্যে 300 এর মধ্যে চিনি কত? 40%, চিনি 40%, তাই না? চিনি কত? চিনি 40%, 40%। আচ্ছা 40% মানে কি? এটার 10% হচ্ছে কত? 30। তাহলে 40% হচ্ছে 120। আচ্ছা চিনি যদি 40% হয়, পানি কত? 60%, 60%। তার মানে এটা বাকিটা 318, 180। ওকে, এতটুকু বুঝছেন? কি বলছে? এত গ্রাম চিনির মিশ্রণে চিনির পরিমাণ এত, কত গ্রাম চিনি মেশালে? এটা মিশ্রণ কি উল্লেখ করে নাই? আচ্ছা দেখি, খেয়াল করেন, কত গ্রাম চিনি মেশালে মিশ্রণে চিনির পরিমাণ 50 গ্রাম হবে। আচ্ছা খেয়াল করেন, চিনি মেশাতে বলছে, চিনি মেশাতে বলছে। ওকে, তার মানে এই পানির পরিমাণটা ফিক্সড রাখলাম আমরা, যদিও এটা পানি ধরা সায়েন্সের দৃষ্টিতে ঠিক না, কারণ এটা ব্যাখ্যা ভিন্ন, ঠিক আছে? কিন্তু যে প্রশ্ন করছে হ্যাঁ মনে এত কিছু চিন্তা করে নাই, তার মানে এটা ফিক্সড, এটা ফিক্সড। তার মানে এইটা 50%, নতুন মিশ্রণে 50% কি হবে? 50% হবে চিনি। তার মানে বাকি 50% ধরেন যে পানি, কারণ এই 50% সমান তো এত, তাহলে 50% সমান এত, তাহলে বাকি 50% সমান এত 80। তাহলে এখানে আছে কত? খেয়াল করেন তো, 120 আছে, চিনি আছে 20, 100, তাহলে 120। তাহলে আমার আর কত লাগবো? 60 গ্রাম লাগবে, 60 গ্রাম লাগবে। ওকে, 60 গ্রাম, 60 গ্রাম লাগবে। ওকে, এই অঙ্কগুলো একটু কঠিন লেভেলের, নবম দশম গ্রেডের যারা প্রস্তুতি নিচ্ছেন তারা শুধু ট্রাই করবেন, বাকিরা ট্রাই করবেন। যদি না পারেন খুব বেশি মন খারাপের দরকার নেই, কারণ হচ্ছে আমাদের যে এই কোর্সটা, আমরা কিন্তু এই কোর্সে একেবারে জিরো, মিডিয়াম, অ্যাডভান্স লেভেলের অঙ্ক পর্যন্ত করাই। তো আপনি এই একটা ক্লাসে দেখা গেছে কিছু অঙ্ক অ্যাডভান্স লেভেলে থাকবে, যেমন এই পুরা আপনি অনুপাত ও সমানুপাতের ক্লাসের দিকে তাকান, আমরা কিন্তু একেবারেই রুট লেভেল থেকে করাই আসছি। এখন আস্তে আস্তে আমরা দুইটা কিন্তু কঠিন অঙ্ক পাবো, কারণ হচ্ছে আমাদের এখানে অ্যাডভান্স লেভেলের মানে কিন্তু কিছু স্টুডেন্ট রয়েছে, সবাইকে কিন্তু টার্গেট করতে হয়। শুধু যারা দুর্বল তাদের জন্য কিন্তু বেশিরভাগ, দুর্বলদের জন্য কিন্তু বেশিরভাগ ক্লাস, হ্যাঁ, কারণ আমরা কিন্তু রুট লেভেল থেকে বেশি পড়াই। আচ্ছা তারপরে আসেন, এটা কি? যে মিশ্রণের বিবিধ। আচ্ছা এই এই অঙ্কটা খেয়াল করেন, এটা লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, লিখিতের জন্য। যদি এটা প্রাইমারিতে প্রিলিতে কি মনে করে দিছে আমি বুঝি না, হ্যাঁ লিখিতর জন্য গুরুত্বপূর্ণ। প্রাইমারিতে এটা দিয়ে দিছে, প্রাইমারিতে এটা পাওয়াটা একটু কষ্টকর, ঠিক আছে? আচ্ছা দেখেন, এক দোকানদার 15 টাকা ও 20 টাকা কেজি দরের দু ধরনের চা কিনে কি অনুপাত এ মেশালে মিশ্রিত চায়ের দাম প্রতি কেজি 16 টাকা 50 পয়সা হবে? এইটা প্রাইমারি অঙ্ক হিসেবে একটু কঠিন আসছে, কিন্তু মাঝে মাঝে কঠিন দেয়। হ্যাঁ 20টার মধ্যে 4-5টা কঠিন থাকবে, 20টার মধ্যে 10টা থাকবে সহজ, প্রাইমারিতে 10টা সহজ, 5টা মিডিয়াম, এটা হচ্ছে ইজি, ইজি মিডিয়াম, আর হচ্ছে আর 5টা থাকবে হচ্ছে অ্যাডভান্স, ঠিক আছে? অ্যাডভান্স। ওকে, আচ্ছা খেয়াল করেন, আমরা ধরে নিলাম, আমরা ধরে নিচ্ছি, দেখেন এই যে এক দোকানদার 15 টাকা কেজি ধরে, 15 টাকা কেজি ধরে মিশাচ্ছে হচ্ছে এক্স কেজি, এক্স কেজি দড়ি। এখানে এখানে না ধরলে আবার অনেকে মনে করে যে লিখিত করাচ্ছি না, দড়ি এত টাকা কেজি ধরে হচ্ছে এক্স কেজি, লেখা শর্ট করছি, আপনারা ইয়ে করবেন, 20 টাকা কেজি ধরে হচ্ছে ওয়াই কেজি, ওয়াই কেজি, ঠিক আছে? তার মানে তাহলে এক্স কেজির দাম কত? এক্স কেজির দাম কত? এত টাকা। তাহলে ওয়াই কেজির দাম কত? এত টাকা। তাহলে দুইটার দাম, টোটাল দাম। তাহলে মোট কিনছে কয় কেজি বলেন তো? মোট কিনছে, মোট কিনছে কয় কেজি? মোট কিনছে এত কেজি। আচ্ছা সে 15 টাকা কেজি ধরে কিনছে এক্স কেজি, তাহলে এটা হচ্ছে এই এক 15 টাকার রেটে যত কেজি কিনছে এটার দাম, এটা হচ্ছে 20 টাকা কেজি ধরে যা কিনছে এটার দাম,
এখন এই দুইটা মিলে টোটাল অ্যাভারেজ দামটা বলছে কি 16 টাকা 50 পয়সা। তার মানে মোট কত এইটা, তাহলে মোটের পরিমাণটা বলছে 16 টাকা এত কেজি, তাহলে এত কেজি প্রতি কেজি দাম 16 টাকা 50 পয়সা। তার মানে 16, এটাকে 16 দিয়ে গুণ দেন, তার মানে এই দামটা আর এই দামটা সমান না, ইকুয়াল না। এখানে আবার এটার 15 টাকা প্রাইজের দাম, 20 টাকা প্রাইজের দাম, এখন হচ্ছে দুইটা মানে মোট পরিমাণটা হবে আবার অ্যাভারেজে 16 টাকা 50 পয়সা, তার মানে 16.5 টাকা। ওকে, আচ্ছা গেল। এখন দেখেন এই ইকুয়েশনটা যদি আপনি সমাধান করেন, আপনি যদি এই 16.5 দিয়ে ভিতরে গুণ দেন, তার মানে এটা আসতেছে এরকম, বুঝে নিবেন, এটা আবার 15 মনে করবেন না। ওকে, আচ্ছা তাহলে আমি এক্সটা এই পাশে নিয়ে আসি, আমাকে বের করতে হবে, কি বের করতে হবে খেয়াল করেন, কি অনুপাতে, কি অনুপাতে, দু ধরনের চাল কি অনুপাতে, তার মানে আমাকে বের করতে হবে এইটা, আর এটা বের হইলে আমার কাছে চলে আসবে এইটা, ঠিক আছে। আচ্ছা তার মানে এক্সটাকে আমি এই পাশে নিয়ে আসতেছি, আর ওয়াইটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিলাম, খেয়াল করেন। তার মানে এখানে রইল কি মাইনাসের 1 এই যে দেখেন মাইনাসের 16.5 থেকে যদি 15 চলে যায়, তার মানে 1 কত এত এক্স ইকুয়াল, এখানে থাকে হচ্ছে 16.5 মাইনাস হচ্ছে 20, তার মানে হচ্ছে -3.5 ওয়াই। আচ্ছা এই মাইনাসে কাটা উপাস থেকে, ঠিক আছে। তারপরে মনে করেন যে এই ইকুয়েশনটা যদি একটু সাজাই তাহলে এরকম হয়, খেয়াল করেন। এ দেখেন এক্সের সাথে কত গুণ, 1.5 গুণ, তার মানে কোথায় দিলে এক্সের সাথে গুণ বোঝাবে, যদি এইভাবে এখানে দিলে গুণটা হবে না, আর ওয়াইয়ের সাথে হচ্ছে 3.5 গুণ এখানে। এখন দেখেন যদি আমি দশমিকের, আমার প্রথম ক্লাসে বুঝাইছি, যদি দশমিকের পরে গড় সংখ্যা সমান হয় তাহলে দশমিক হাওয়া, এখানে দশমিকের পরে 1 গড়, এখানে 1 গড়, তার মানে দশমিক হাওয়া। এখন কাটাকাটি করেন, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 7, তার মানে 7 3, তাহলে এক্স বাই এত মানে হচ্ছে 7 3, অনুপাত মানে হচ্ছে 7:3। ওকে, 7:3। বুঝতে পেরেছেন? এক এক দোকানদার এত টাকা কেজি ধরে দুধ মিশালে মিশ্রিত চায়ের দাম প্রতি কেজি। টাইপিংয়ে কোথায় ভুল আমি তো দেখি না, এক আপু বললো টাইপিংয়ে ভুল, আসমা সিদ্দিকা, ঠিক আছে। 7:3, 7:3। ওকে, আচ্ছা এরপরে অঙ্কেতে যাই। এটা খেয়াল করেন, এইটা খেয়াল করেন, 21তম বিসিএস আসছে। এটা প্রচলিত নিয়মের বাইরে গিয়ে আমি আমার একটা নিজস্ব মেথড, যে মেথডটা আমি হচ্ছে সাধারণত আমি বইয়ে দেখি না, আমি আমার ওয়েতে এটা করাচ্ছি। খেয়াল করেন কি বলছে, এক দোকানদার 110 টাকা কেজি ধরে কিছু চায়ের সঙ্গে 100 টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে 120 টাকা কেজি দামে বিক্রি করে মোট 2000 টাকা লাভ করে। দোকানদার দ্বিতীয় প্রকারের কত কেজি চা ক্রয় করেছিল? খেয়াল করেন, কিন্তু এটা সহজ না, প্রশ্ন পড়েই তো হয়রান হয়ে যাবেন পরীক্ষা হলে। প্রশ্ন কত বড় দেখছেন, প্রশ্ন পড়েই তো মেজাজ গরম হয়ে যাবে। আচ্ছা তাহলে এটা হচ্ছে প্রথম প্রকার 110 টাকা কেজি, দ্বিতীয় প্রকারের হচ্ছে 100 টাকা কেজি। বলছে প্রথম প্রকার, তাহলে মনে করেন যে আমি বলছে প্রথম প্রকারের যত কেজি দ্বিতীয় প্রকারের তত দ্বিগুণ। এটা বইয়ে করে হচ্ছে এক্স এবং 2x ধরে, কিন্তু আমি এটা ধরবো না, ধরলে জটিল হয়। প্রথমে ধরলাম যে প্রথম প্রকারের 1 কেজি মানে কত, 110 টাকা। দ্বিতীয় প্রকার এর দ্বিগুণ, তার মানে 2 কেজি নিব, 2 কেজির দাম কত, 200 টাকা। তাহলে মোট সে কয় কেজি নিল, মোট কয় কেজি নিল, মোট নিল হচ্ছে 3 কেজি, দাম কত, 310 টাকা। ওকে, 310 টাকা। আচ্ছা এই 310 টাকা হচ্ছে ক্রয় মূল্য। আচ্ছা খেয়াল করেন সে বিক্রি করবে কত, এই 3 কেজি 120 টাকা করে। তাহলে 3 কেজির বিক্রি মূল্য কত আসতেছে, 120 টাকা করে, 3 কেজির বিক্রি মূল্য কত আসে, 3 কেজির বিক্রি মূল্য হচ্ছে 120 গুণন 3, 360। তাহলে তার লাভ হচ্ছে কত, দেখেন তো লাভ হচ্ছে কত,
যেটা কিনছে 310 টাকা দেয়, বিক্রি করছে 360, লাভ কত? লাভ দেখেন 360 মাইনাস 310, তার মানে 40 টাকা। আচ্ছা, যখন 40 টাকা লাভ হয়, খেয়াল করেন কি বলছে, দ্বিতীয় প্রকারের কত কেজি, কত কেজি ক্রয় করেছিল? যখন 40 টাকা লাভ হয় তখন দ্বিতীয় প্রকারের কয় কেজি ধরছি আমরা? 2 কেজি। তাহলে লিখবো যখন 40 টাকা লাভ হয় দ্বিতীয় প্রকারের কেনা হয়েছে 2 কেজি, যখন 1 টাকা লাভ হয় কয় কেজি, তখন 2000 টাকা লাভ হয় কয় কেজি, বের করে ফেলবো। বুঝছেন? তাহলে এই জায়গাতে আমরা এই রাফটা করতেছি, এই জায়গাতে, ঠিক আছে? তাহলে যখন 40 টাকা, তখন দ্বিতীয় প্রকারের কয় কেজি? 2 কেজি। আমি কিন্তু কথাগুলো লিখতেছি না রে ভাই, অনেকে বলে যে লিখিত করার না কেন, এটা তো লিখিত, আমি কথাগুলো লিখতেছি না, মুখে বলতেছি। লিখবেন যখন 40 টাকা লাভ হয় দ্বিতীয় প্রকারের 2 কেজি ক্রয় করা হয়েছে, যখন 1 টাকা লাভ হবে তখন দ্বিতীয় প্রকারের কয় কেজি, এই 40/2 কেজি, যখন 2000 টাকা লাভ হবে তখন কয় কেজি, এই যে এই শূন্য কাটেন, তাহলে এটা দিয়ে যদি এটাকে কাটেন কত হয়? 5। নাকি এটা বলইছে এটা 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 50, এটা 50, এটা 50, হ্যাঁ এটা 50। তাহলে এই জায়গাটা আমার মুছতে হবে। এই যে কমেন্টের দিকে মাঝে মাঝে তাকাইতে হয়, নাই তো আমি ভুল করলে তো আপনারা ধরাই দিতে পারেন মাঝে মাঝে। ওকে, 50 হবে, এটা 50, তার মানে যখন 50 হয় তখন 2 কেজি, 1 কেজি হলে কত হবে? এত, যখন এই যে 2000, তখন এটা এই শূন্য এটা কাটলে 40, 40 দোকানে 80, তাহলে দ্বিতীয় প্রকারের 80 কেজি, দ্বিতীয় প্রকারের 80 কেজি। বুঝতে পেরেছেন? দ্বিতীয় প্রকারের 80 কেজি। ওকে, ইসরাত বলছে আমি তো ম্যাথে কি চাই ওইটাই বুঝি না। বুঝতে হবে, এটা ম্যাথ এমন একটা জিনিস, চিন্তা করতে হবে, ব্রেনটাকে একটু খাটাইতে হবে। হ্যাঁ, 50, ঠিক আছে। প্রায় সময় বিয়োগ করতে গেলে উল্টাপাল্টা হয়ে যায় আমার। আজকে একটা গ্রুপে ভিডিও দিছি, 180 থেকে 50 বিয়োগ করব, হবে কত? 180 থেকে 50 গেলে 30, ওখানে যে কত লিখে ফেলছি, 110 না কত যে লিখে ফেলছি। আচ্ছা, ওকে, বুঝতে পেরেছেন আশা করি। এটা কি আয় ব্যয়ের, এটা অলরেডি করানো হয়েছে, এটা পরে আবার আসছে এখানে। আচ্ছা, এই অঙ্কটা দেখেন কি বলছে, যে একটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত এত। এই অঙ্কগুলো আসলে এই চ্যাপ্টারে না রাখলেও চলে, কারণ হচ্ছে এগুলো আমরা যখন জ্যামিতি করব সেম টাইপের অঙ্কগুলো আবার ওখানে আসবে, তাই এখানে জাস্ট একটা স্যাম্পল রেখেছি। এই টাইপের অঙ্কগুলো আমরা জ্যামিতি অংশে আবারও পাবো, যে একটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2, বৃত্ত দুটির আয়তনের অনুপাত কত? আচ্ছা, এখানে একটা ভুল আছে, সেটা বইয়ে ভুল, আমার টাইপার যেভাবে আছে সেভাবে আমি দেখছি। এটা বৃত্তের ক্ষেত্রফল হয়, আয়তন হয় না, ক্ষেত্রফল। হ্যাঁ, ইভেন শুধু এইটা ভুল না, এরকম প্রচলিত অনেক ভুল আছে কিন্তু চলে আসতেছে। যেমন বলা হয় যদি যে বাংলাদেশের আয়তন কত, বলে না বাংলাদেশের আয়তন কত, সব বইয়ে পাবেন বাংলাদেশের আয়তন। এটা কেন চেঞ্জ করে না আমার সেটা মাথা ধরে না। বাংলাদেশের একটা দ্বিমাত্রিক, এটা এটা কি মানে আয়তন হবে না ক্ষেত্রফল হবে বলেন তো? আয়তন হয় কখন? ত্রিমাত্রিক বিষয়ের বস্তুর, এটা তো দ্বিমাত্রিক, কোনটা হবে বলেন তো? বাংলাদেশের আয়তন না ক্ষেত্রফল? রাবিয়া ইসলাম বলছে এই প্রথম একটা অঙ্কের সঠিক উত্তর দিলাম, পড়লেন না। এই যে পড়ছি, এই তো পড়ে ফেলছি। হ্যাঁ, আচ্ছা বলেন তো বাংলাদেশের আয়তন হবে কথাটা নাকি বাংলাদেশের ক্ষেত্রফল হবে? প্রিয় শিক্ষার্থী, দ্রুত কমেন্ট করেন, একটু সঠিকটা জানেন, প্রচলিত ভুল থাকুক, কেন সংশোধন করেন আমি জানি না, কিন্তু ইংরেজিতে লিখতে ঠিকই লেখে দ্য এরিয়া অফ বাংলাদেশ, এরিয়া অফ বাংলাদেশ। হ্যাঁ, 1,47,570 বর্গ কিলোমিটার। এটা লিখে না যে ভলিউম অফ বাংলাদেশ,
ভলিউম, হ্যাঁ এটা ভলিউম অফ বাংলাদেশ লেখে না কেন আমার প্রশ্ন। ঠিক আছে, ক্ষেত্রফল হবে। স্যার আপনি বলছিলেন আপনার জিকে মনে রাখছিলেন অনেক টেকনিক, এরপরে আমাদের একটা ফ্রি জিকে মনে রাখার টিপস ক্লাস দিবেন। আচ্ছা দেখি, আমি জিকের উপরে একটা ফ্রি ক্লাস দিব আপনাদেরকে, হ্যাঁ সমস্যা নাই। হ্যাঁ এটা পেজ বেশি থাকবে, আমার গ্রুপে দিব না, ইয়া পেজে দিব না, এটা পেজ বেশি দিবি, আপনাদেরকে দিব শুদ্ধ। ওকে আচ্ছা, ক্ষেত্রফল বইলা লাভ নাই, আয়তন ছাড়া কেউ বুঝতে পারবে না। বাংলাদেশের আয়তন ঠিক আছে, ক্ষেত্রফল হলে তো বাংলাদেশের কোনো আকাশ সীমা থাকলো না, বাস্তবে আকাশ সীমা আছে। আচ্ছা আহমেদ ভাই যেটা বলছেন আয়তন, আপনি এটা কি কোনো সাহিত্যিক টার্ম না এটা গাণিতিক টার্ম? গাণিতিক টার্ম, হ্যাঁ। তাহলে আপনি যদি আয়তন বের করতে হয় তাহলে আকাশ সীমা আপনার কতটুকু আছে? আয়তন বের করতে হইলে একটা জিনিসের, মনে করেন যে উনি যেহেতু বলছে, হ্যাঁ আপনাকে যদি আয়তন বের করতে হয়, ধরে নিলাম এইটা হচ্ছে আমার বাংলাদেশটা, তাহলে আয়তন বের করতে হলে আপনি বলছেন যে আকাশ সীমা উপরের দিকে আছে আমার, তাই না? আকাশ সীমা একদম কত পর্যন্ত? মহাশূন্য পর্যন্ত তো আমারই বাংলাদেশের, ঠিক আছে। এখন তাইলে আপনি এর দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, আকাশের উচ্চতা কয়শো মিটার নেবেন বাংলাদেশের, হ্যাঁ তো এটা গুণ করেন, গুণ করে তিনটা জিনিস গুণ করে তারপর আয়তনটা লিখেন। এই যে 1,05,70,000 বর্গ কিলোমিটার, হ্যাঁ 1,47,570 বর্গ কিলোমিটার, সেই জায়গায় কি উচ্চতা গুণ ধরা হয়েছে? উচ্চতা তো ধরা হয় নাই, ধরলে তো এটা কত হাজার হবে তার কোনো হিসাব নাই। তাইলে আপনার যুক্তি কি ঠিক আছে? তাহলে আপনি যদি বলেন যে উচ্চতা ধরা হোক, তাহলে উচ্চতা ধরে গুণ দেন, তাহলে এটা কি 1,47,570 থাকবে? থাকবে না, এটা অনেক বড় হয়ে যাবে তখন। বুঝতে পেরেছেন? তার মানে এটা ক্ষেত্রফলই বের করা হয়েছে হচ্ছে মনের খুশিতে, মনের খুশিতে। ওকে, কিন্তু ইংরেজিতে, আচ্ছা তাহলে আপনার কথা ঠিক আছে, তাহলে এখানে আসে ইংরেজিতে কেন লেখে না ভলিউম অফ দ্য বাংলাদেশ? কারণ আয়তনের ইংরেজিতে ভলিউম, ইংরেজিতে আবার ঠিকই লেখে এরিয়া। বুঝছেন? যুক্তি দিলে হবে না, উইদাউট লজিক, লজিক ছাড়া যুক্তি, এটা হয়ে গেল। ওকে, ক্ষেত্রফল হবে। আচ্ছা এখন হচ্ছে যেই প্রসঙ্গে ছিলাম সেই প্রসঙ্গে আসি। ওকে, তাহলে দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত, ব্যাসার্ধের অনুপাত হচ্ছে এত। আচ্ছা ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ মানে হচ্ছে এই যে খেয়াল করেন, এটা হচ্ছে ব্যাস, ঠিক অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে আর ধরা হয়। ওকে আচ্ছা, ব্যাসার্ধের অনুপাত হচ্ছে এত, তাহলে ধরে নিলাম ব্যাসার্ধ দুটি বৃত্তের, মনে করেন যে R1 হচ্ছে এত, R2 হচ্ছে এত, হ্যাঁ এত। দুটি বৃত্তের আয়তনের অনুপাত কত? আচ্ছা তাহলে এইটার ক্ষেত্রে এটার মধ্যে ক্ষেত্রফল কত হবে? আচ্ছা বৃত্তের ক্ষেত্রফলের সমীকরণ ইয়াটা হচ্ছে পাই আর স্কোয়ার, তার মানে পাই আর স্কোয়ার, এটাকে স্কোয়ার করবেন, এটার ক্ষেত্রফলটা কত হবে? পাই আর স্কোয়ার, এটাকে স্কোয়ার করলাম, ঠিক আছে। তারপরে দুটোর অনুপাত নেন, অনুপাত নেন, তার মানে আমি এখানে লিখছি। আচ্ছা এটাকে করলে কত হয়? 9x স্কোয়ার, আর এটাকে করলে কত হয়? 4x স্কোয়ার, 4x স্কোয়ার। আচ্ছা এক্স স্কোয়ার কাটা, এটা কাটা, তারপর হচ্ছে উপরে 9 আর 4 অনুপাতে নিলে হচ্ছে এই যে এটা। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা তাহলে আহমেদ ভাইয়ের কাছে আমার প্রশ্ন, যদি আপনার যুক্তি সঠিক হয়, আপনি এই যুক্তি কই পেয়েছেন আমি জানি না, হ্যাঁ তাইলে ইংরেজিতে ভলিউম বলে না কেন? ইংরেজিতে ভলিউম বলে না কেন? জিওপলিটিক্সে তো সেটা বলা যায় না, আকাশসীমা থাকে কিন্তু সেটা বলা যায় না। তাইলে আপনি আমাকে যুক্তি দেন, সেম জিনিসটা জাস্ট আপনি যদি ইংরেজি ভার্সনে বলেন, তাহলে কেন আপনি এরিয়া বলছেন? আপনি ভলিউম বললেন, ভলিউম কেন বলে না? আপনি কথা মেনে নিলাম। ওকে, আচ্ছা এখানে এই যে দেখেন, আমরা ক্রয় মূল্য বিক্রি মূল্যের অনুপাতের অঙ্ক কিন্তু আমরা করছি, তারপরে এখানে একটা স্যাম্পল রাখছি। দেখেন কি বলছে, একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করা হলে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে একটি 10% ক্ষতিতে, তার মানে ক্রয় মূল্য 10% ক্ষতি মানে কি? ক্রয় মূল্য 100 হলে বিক্রি মূল্য কত? 100 মাইনাস
10, তারপরে 90, তারপর কি বলছে বিক্রি মূল্য ক্রয় মূল্য অনুপাত, তাহলে যেটা বলছে আগে বিক্রি মূল্য আগে বলছে, তাহলে আগে রাখতে হবে কি বিক্রি মূল্য, নিচে ক্রয় মূল্য, তাহলে অনুপাত কত হয় 9:10, 9:10। অনুপাতের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যেটা আগে বলে সেটা আগে আসবে, যেটা আগে বলে সেটা আগে আসবে, ওকে। অনুপাতের ক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রাখবেন, যেটা আগে বলে সেটা আগে আসবে, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে আহমেদ ভাই, সমস্যা নাই। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের এই অনুপাত সমানুপাতের ক্লাস, ঠিক আছে। আমরা এখানে যতগুলো টাইপ সম্ভাব্য আসতে পারে পরীক্ষায় এবং হচ্ছে অষ্টম নবম শ্রেণীর বইয়ের আলোকে আমরা আমাদের কোর্স প্ল্যান যে মানে সাজাই, সেই আলোকে এতটুকু পর্যন্ত আমাদের অনুপাত সমানুপাতের জন্য যথেষ্ট। আপনারা ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবেন, ইনশাল্লাহ আগামী দিন আমাদের হচ্ছে বয়স, পিতাপুত্রের বয়স, বয়স রিলেটেড অন্যান্য অঙ্কের উপরে আলোচনা হবে। আগামী দিন বলতে আগামী মানে রুটিন ক্লাস যেটা আর কি, আজকে তো মঙ্গলবার, বৃহস্পতিবার রাত 9:30টায় ইনশাল্লাহ আমাদের ক্লাস হবে। তো আজকে আশা করি আপনারা ক্লাসটি উপভোগ করেছেন এবং কিছু কঠিন অঙ্ক ছিল, যারা দুর্বল রয়েছেন তারা লাইভ ক্লাসের শেষে ক্লাসটি 2-3 বার প্রয়োজনে দেখবেন বা অঙ্কগুলো পজ দিয়ে 2-3 বার দেখবেন। যারা দেখেন দুর্বল, তাদের শেষ আশ্রয়স্থল গণিত শেখার জন্য এটা অনলাইন। কারণ হচ্ছে আপনি যদি অফলাইন কোনো কোচিংয়ে ভর্তি হন, একটা অঙ্ক কিন্তু আবার 2বার দেখার সুযোগ নেই। এবং আপনি যদি এক ক্লাসে 20টা অঙ্ক করায় 15টাই বোঝেন না, আপনি 15বার দাঁড়ানোরও সুযোগ নাই, ঠিক আছে। হয় আপনাকে, যারা দুর্বল তাদের অঙ্ক শেখার জন্য 2টা ওয়ে, এক হচ্ছে কোনো শিক্ষকের কাছে ব্যক্তিগতভাবে প্রাইভেট করতে হবে, 1জন বা 2জন মিলে স্যারের কাছে পড়তে হবে, তখন স্যার ধরে ধরে বুঝাবে একটা। কিন্তু এটা সম্ভব হবে না। আপনি কোনো দক্ষ ভালো শিক্ষক যে আপনাকে একেবারে বেসিক ক্লিয়ার করে চাকরির উপযুক্ত করে পড়াইতে পারে, এমন কোনো শিক্ষক আপনাকে একা পড়াবে না। একা পড়াইলে সে মান্থলি আপনার কাছে 50,000 টাকা, আপনি 50,000 টাকা দিতে পারবেন না, তার মানে সেই পথটা বন্ধ। আপনি একা পড়তে গেলে যাদের কাছে পড়বেন তারা আপনাকে পড়ানোর মতো এবিলিটি নাই, হয়তো ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, ঠিক আছে, সে হয়তো এতটা এক্সপার্ট না, হয়তো পারে একাডেমিকভাবে পড়াইতে, কিন্তু আপনাকে এক্সপার্টলি পড়াইতে পারবে কি না সন্দেহ আছে। আর আপনি যদি অফলাইন কোচিংয়ে ভর্তি হন তো কোনো শিখতেই পারবেন না, কারণ অফলাইন কোচিংয়ে যদি দেখা যাচ্ছে একটা ক্লাসে 50-60 জন 100 জন স্টুডেন্ট থাকে, যারা পারে তাদেরকে নিয়ে টিচার ক্যারি করে, যারা পারে না তাদেরকে ধরে যদি আগায়, ক্লাস কোনোদিন শেষ হবে না, ক্লাস কোনোদিন শেষ হবে না, বুঝতে পেরেছেন? তাই যারা দুর্বল আছেন তাদের জন্য হচ্ছে অনলাইন কোর্স আপনি, কারণ এখানে বারবার প্রয়োজনে আপনি একটা ক্লাস একটা অঙ্ক 10 বার পর্যন্ত দেখতে পাচ্ছেন, ওকে। আচ্ছা, সৌমিলি অসাধারণ, খুব সুন্দর ক্লাস। রাবিয়া ধন্যবাদ স্যার, ভালো লাগছে। তারপর হচ্ছে পিডিএফ শিট দেবেন, হ্যাঁ আজকে পিডিএফ শিট দিয়ে দিব আমাদের এই ইয়ার, যেহেতু এই ক্লাসটা আমাদের শেষ অনুপাত সমানুপাতের, আজকে বা কালকে সকালে আমি দিয়ে দিব ইনশাল্লাহ, হ্যাঁ আজকে রাতে না পারলে সকালের মধ্যে দিয়ে দিব ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা ক্লাস থেকে বিদায় নিচ্ছি। এখানে ইসরাত কি বলেছে, স্যার আগে আমার ক্লাসে এত বিউ হতো কিন্তু এখন বিউ, আচ্ছা ও আগে বলছে যে লাইভ ক্লাসে তো এক একজন এক এক রকম আগ্রহ, প্রথম দিকে আগ্রহ থাকে, শেষের দিকে আগ্রহ থাকে না। আচ্ছা যাই হোক, রেকর্ড ক্লাস পরে দেখে, রেকর্ড ক্লাসের ভিউ পরে বিষয় হয়। তো প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।